জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? এতটাই অসুস্থ হলো, ডাক্তারবাবুরা অনেক কিছু টেস্ট করালেন। তারপর একদিন হঠাৎ দেখলাম ওনারা অনেকগুলো টেস্ট করেছে, একদিন দেখি বেডের মধ্যে HIV পজিটিভ বলে লেখা। সেটাও আমি চিনি না, অথচ আলিপুরের মেয়ে, ট্রপিক্যাল হসপিটালটা কোথায় সেটাও চিনি না। বলে আমি যে ওখান থেকে হেঁটে কীভাবে বাড়িতে এসেছি নিজে জানি না, আমার জ্ঞান ছিল না। আমার বাচ্চা কোলে, বাচ্চা জানে, বাচ্চা গাড়ির মধ্যে, কাছের মধ্যে মা। তখন তো HIV বলতো না, এডিসে মারা। যেহেতু আমার মেয়ে পড়াশোনা চালাতে হবে, আমাকে চাকরি করতে হবে। 2002-এ আমি এক অফিসে কাজ করতাম, সবাই মিলে ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদে। সেখানে যাওয়ার পর হঠাৎ আমার কাশি শুরু হলো। কাশিটা এমন শুরু হলো, কাশিটা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। খাওয়া বন্ধ হয়ে গেলে এমন টোটালি আমার মেয়েকে আমি ভুলে গেলাম, বাড়ির লোকদের পুরো ভুলে গেলাম। HIV নাম শুনেই আর কি নাম মানে আমাকে ধরতে চাইছে না বা টেস্ট করাতে চাইছে না। যখন আমাকে ট্রপিক্যালে নিয়ে যাওয়া হয়, আমার নিজের জ্ঞান ছিল না, পুরো উন্মাদ। উনি আমার বাড়ির লোককে বলে দিলেন যে শেষ অবস্থায় নিয়ে এসছে, নিয়ে চলে যান। কাজ শুরু করতাম, যেখানে যেখানে HIV আক্রান্ত মানুষদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে সেসব জায়গায় পৌঁছে যেতাম। তাদেরকে সেখান দিয়ে তুলে নিয়ে এসে কোথায় ভর্তি করলে সে সুস্থ হবে এগুলো শুরু করলাম। পয়সা পেতাম কম, কিন্তু মনের জোরটা পেতাম যে আমার মতো তারা বাঁচে। পুরো এলাকায় জানিয়ে দিল ওর এডস আছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। মেদিনীপুরে বাচ্চাদের স্কুল থেকে বার করে দিচ্ছে। একটা পুকুরে কোনো পজিটিভ মানুষ স্নান করলে সেই পুকুরে কাউকে নামতে দিচ্ছে না। সেসব জায়গায় পৌঁছে গেলাম, কীভাবে লড়তে হবে সেই স্কুলগুলোতে পৌঁছে গেলাম। বাচ্চাকে পড়তে দেওয়ার অধিকার আছে। হাওড়া ডিস্ট্রিক্টে 2 বছর আমাকে পাঠিয়ে দেওয়া হলো সিনিয়র হিসাবে। হাওড়া ডিস্ট্রিক্টে ভয়াবহ অবস্থা, রাত দেখতাম না, দিন দেখতাম। যখন কোনো হসপিটালে পজিটিভ মানুষ ধরা পড়েছে, তাকে অপারেশন করছে না, রাত্রি 10টা হোক চলে যাচ্ছে। কেন অপারেশন হবে না? অপারেশন করতে হবে। কিট নেই, পজিটিভ মায়ের বাচ্চা হবে, কিট নেই, এখানে হবে না। রাত্রি 10টা, 10:30 বাজে স্বাস্থ্যভবনে ফোন করছি, যাদের নাম্বার আছে, এই বাচ্চা হাতে দিচ্ছে না কেন? সে পজিটিভ মা। এই বাচ্চা তো এখানেই হবে, আমি অন্য হসপিটালে নেবো না, এখানেই হবে, আমি শুরু করবো ওখান থেকে। আমাদের জীবনের গল্পে সুখ দুঃখের খেলা চলতেই থাকে, কিন্তু জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? যখন কোনো মানুষ মৃত্যুর সামনে এসে দাঁড়ায়, তারপর সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে সে আবার জীবনে ফিরে আসে এবং যা যা জীবনের দাবি, সেই দাবিগুলো মেটাতে থাকে। তেমনই একজন মানুষ আজকে আমাদের সঙ্গে এসছেন তার গল্প বলতে, তার মনের কথা বলতে। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা একেবারে বাস্তব জীবনের গল্প শুনব, একজন সাধারণ মানুষের গল্প, তার বেঁচে ফিরে আসার গল্প, তার জীবন জয়ের গল্প, জীবন যুদ্ধে জিতে যাওয়ার গল্প। আমাদের সঙ্গে আজকে আছে রিনা। নমস্কার রিনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা পডকাস্ট চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। রিনা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আপনার জন্ম কোথায়? আমার জন্ম এই কলকাতাতেই, আমার জন্ম, আর বেড়ে ওঠাটাও আমার কলকাতাতেই। পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই আমার কলকাতাতে। আপনার পরিবারে কে কে ছিলেন? আমার পরিবারে বলতে আমার বাবা ছিলেন, মা, বর্তমানে বাবা নেই, বাবা, মা, দাদা, দিদি, এদেরকে নিয়ে আমার পরিবার ছিল। কিন্তু আমার বিয়ের পরেই আমার জীবনটা চেঞ্জ হয়ে যায়। কত বছর বয়সে বিয়ে হলো আপনার? আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মানে ভালোবাসা করেই আমার বিয়ে হয় আমারই এক বন্ধুর সঙ্গে। তো বিয়ের পর কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু আমার বিয়ের 3 বছর পর থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসে। আমি ছোটো থেকে খুব দুষ্টু, চঞ্চল, খেলাধুলা এসব নিয়েই থাকতাম। কিন্তু ভালোবেসে একজনকে বিয়ে করি, তখন বুঝতে পারিনি যে আমার জীবনটা বিয়ের পর এরকম পাল্টে যাবে। যেহেতু আমি বাড়ির ছোটো মেয়ে ছিলাম, মানে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম, পড়াশোনা করতাম, রাত দিন বেশিরভাগ খেলাধুলা করেই বেড়াতাম। এই জন্য বকাও খেতাম বাড়িতে যে মেয়েদের এত খেলাধুলা ভালো না। তো আমি পড়াশোনাটা নিয়েই থাকতাম। কিন্তু আমার এক বন্ধুর সাথে পরিচয় হয় এবং বাড়ির অমতেই আমি বিয়ে করি। নিজে বিয়ে করেছিলেন? মানে বাড়ি থেকে বিয়ে দেয়নি, আপনারা দুজনে নিজে বিয়ে করেছেন? বাড়ির অমতেই বিয়ে করি, বন্ধু বান্ধবরা মিলে। কিন্তু তখন আমি ভাবতে পারিনি যে আমার জীবনে একটা ভীষণ
চ্যালেঞ্জের জায়গা চলে আসছে। বুঝতাম না তো কিছু, বিয়েটাই বা বিয়ে করেছি ঠিকই, তখন অতটা বুঝতে পারিনি যে পরবর্তী জীবনটা আমার কী হতে চলেছে। বিয়ের পর বেশ কিছুদিন ভালো ছিলাম, কিন্তু কিছু জিনিস খেয়াল করতাম। আমার যিনি হাজব্যান্ড, ও কিছু বেশি বড় ছিল না, আমার বয়সেই ছিল। মাঝে মধ্যে দেখতাম আমার জ্বর হতো, ওষুধ খেতে ভালো হয়ে যেত। এবার আমার বাড়ির সাথে তো যখন বিয়ের পরে বাড়ির লোকেরা আমার সাথে যোগাযোগ রাখেনি। তারপর বাবা আর আমাদের বাড়ির আশেপাশে কয়েকজনকে এবং আমার রিলেটিভ কয়েকজনকে পাঠিয়েছে যে আমার সাথে যোগাযোগ করতে, যাতে আমি বাড়িতে ফিরে আসি। যেহেতু আমি বাড়ির ছোটো মেয়ে এবং আমি ছাড়া বাড়িতে মানে ফাঁকা, তো বাড়িতে ফিরে আসি। বাবা বলছে তুমি বিয়ে করেছো, আগের মতো তুমি যেমন দুষ্টু ছেলে সেরকমই থাকো, আমার সেটাই ভালো লাগবে। তখন কিন্তু আমার দাদা দিদি ছিল, কারোরই বিয়ে হয়নি। এইবার বিয়ে করেছি, বাড়ির তার বছরখানেক পরে আমার একটা বেবি হয়, একটি মেয়ে হয়। মেয়েটা হওয়ার পর আমার বাবা বললেন যে যখন তোমার বিয়েই হয়ে গেছে, বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা একে মানুষ করি। সেটাই হয়তো ভগবানের আশীর্বাদ, বাচ্চাটাকে আমার বাড়ির লোক নিয়ে নিল। এবার আমার শ্বশুরবাড়ি ছিল সোনারপুরে থাকতাম। আর এই বাড়িতে আমার বাপের বাড়িতে কলকাতা আলিপুরে যখন চলে আসতাম, তখন আর আমি আর যেতে চাইতাম না। মানে খেলাধুলা নেশা, খেলাধুলা করবো বলেই আমি আর যেতে চাইতাম না। আমার হাজব্যান্ড আসতো নিয়ে যাওয়ার জন্যে, আমি বলতাম আমি এখন যাবো না, আমি এখন খেলবো। এরকম করেই আমার দিন কাটছিল। ঠিক আমার মেয়ের যখন 3 বছর বয়স, তখন আমার হাজব্যান্ড হঠাৎ অসুস্থ হয়। বুঝতে পারিনি অসুস্থ, জ্বর হচ্ছে, ওর মা ওষুধ খাওয়াচ্ছে, কমে যাচ্ছে। এবার আমি বাড়িতে এসে তখন আমার দাদা তার মধ্যে বিয়ে করেন, দাদা পুলিশ কর্মী, আর যাকে বিয়ে করেছেন উনি একজন নার্সিং স্টাফ, SSKM হসপিটালে নার্সিং স্টাফ। বিয়ে করেন, তো ওনাদের সবে বিয়ে হয়েছে। এবার আমি বাড়িতে আসতাম আর খালি একটা কথাই বলতাম, জানো তো বৌদি, আমার হাজব্যান্ডের জ্বর হয়, ওষুধ খাই, কমে যায়। এই কথাগুলো আমার বাবা খেয়াল করতেন, আমার বৌদি খেয়াল করতেন। তারপর আমার বাড়ির লোক চিন্তা করতো, আমি কিন্তু অত চিন্তা করতাম না। জ্বর হয়েছে, ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাবে, এই কথাটাই ভাবতাম। অত বুঝতাম না যে ঠিক আছে জ্বর হয়েছে, ভালো হয়ে যাবে, এটাই জানি। আমি আমার মতো খেলতাম, খেলার দুনিয়া থাকতাম, অত কিছু বুঝতাম না। তারপরে যেটা হলো, এতটাই অসুস্থ হয়ে পড়লো যে আমার হাজব্যান্ড বসতে পারতো না। এবার বাড়ির লোক বলতো যে ওকে দেখানো দরকার। তো সব হসপিটালে দেখেছি, দিনের পর দিন দেখি আরও অসুস্থ হয়ে পড়ছে। তাও আমি অত বুঝতাম না, অসুস্থ হয়েছে ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, ভালো হয়ে যাবে, এটাই জানি, এটাই তো আমরা দেখে এসেছি ছোটো থেকে। লাস্টের দিকে এমন হলো, এত জ্বর হতো, রাত্রেবেলা উঠে বসে থাকতো। সেটা আমার বাপের বাড়িতে চলে এসছে, যেহেতু আমি যেতে চাইতাম না, হাজব্যান্ডও এসছে। আমার মা খেয়াল করতেন এই জিনিসগুলো, এত জ্বর হচ্ছে আবার কমে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ হতো রাত্রির টাইমটা, এত জ্বর হতো না, বিছানার চাদরগুলো ভিজে যেত, ঘামে ভিজে যেত। তো এইটা আমার বৌদি যেহেতু নার্সিং স্টাফ, উনি খুব খেয়াল করলেন। যথারীতি আমরা SSKM হসপিটালে গেলাম, দেখালাম, বিভিন্নভাবে নানা রকম তার টেস্ট হয়েছে, কোনো কিছুই ধরা পড়ছে না। লাস্টে একদিন অনেকটা দিন কেটে যাওয়ার পর ডাক্তারবাবুরা বললেন যে ওরা TB টেস্ট করিয়েছে। এসব কিছু আমি বুঝতামই না, TB টেস্টে কী টেস্ট হয়, এইসব রক্ত টেস্ট হচ্ছে কি, অত মাথায় নেই। তো TB ওষুধ খাওয়ার পর একটু দেখি ভালো হয়েছে। কী ওষুধ, কী ওষুধের নাম কি, এসব আমি কিছু জানিই না। তারপর কিছুদিন ভালো হলো, আমি মাকে বলছি মা, আমার হাজব্যান্ডের নাম ছিল বিভাস। হ্যাঁ, বিভাস ভালো হয়ে গেছে মা, এবার বলো ওকে ওর মার কাছে চলে যেতে, আমি আমার কাছে, আমি এখানে থাকবো। মানে এই না। আর আমার বাচ্চার প্রতি অত নেই যে আমার বাচ্চা আমাকে দেখতে হবে, অতটা আমার নেই। এইবার তো এরকম করে করে দিন যেতে লাগলো। হঠাৎ এতটাই অসুস্থ হয়ে গেলো, 97-এর কথা বলছি, এতটাই অসুস্থ হলো, ডাক্তারবাবুরা অনেক কিছু টেস্ট করালেন। তারপর একদিন হঠাৎ দেখলাম ওনারা অনেকগুলো টেস্ট করেছে, একদিন দেখি বেডের মধ্যে HIV পজিটিভ বলে লেখা। তা আমি এটা বললাম, এই বোর্ডটা কেন টাঙানো আছে, এটার মানে কি, আমি তো বুঝি না। বাড়ির লোক বুঝতে পারলো, বৌদি বুঝতে পারলো এর মানে কি। তো আমার বৌদিও জিজ্ঞেস করলেন এটা কি কোনো টেস্ট হয়েছে কি না, যার রিপোর্টটা এটা এসে। না, এখনও সরকারি টেস্ট করানো হয়নি, সরকারি রিপোর্ট আসলে বুঝে যাবে।
এবার আমি এত বুঝিনি বলে আমাকে কেউ বোঝায়নি, বোঝানো হয়নি, আমিও বুঝিনি। আমি আগের মতো আবার সেই খেলাধুলা নিয়ে রয়েছি, হই হুল্লোড় করছি। মানে আমার হাজব্যান্ডের মা, উনি মাঝে মধ্যে আসতেন, উনি অনেক দূরে থাকতেন, ছেলেকে দেখতে যেতেন। লাস্টে যখন এতটা অবস্থা খারাপ উনি এসেছিলেন, এবার এতটাই অবস্থা লাস্টের দিকে খারাপ হলো যে হসপিটাল থেকে একটা ব্লাড দেওয়া হলো যে এটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নিয়ে যেতে। সেটাও আমি চিনি না, অথচ আলিপুরের মেয়ে, ট্রপিক্যাল হসপিটালটা কোথায় সেটাও চিনি না। ডাক্তারবাবুরা লিখে দিলেন কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, রক্তটা ওখানে দিয়ে আসতে হবে। মনে পড়ে এটা শনিবার ছিল, ব্লাডটা দিল, আমি আর আমার দিদি আমাকে নিয়ে গেছে, 2 বোনে মিলে খুঁজতে খুঁজতে গেছি, ট্রপিক্যালে গেছি, ব্লাডটা দিয়েছি। ব্লাডটা দেওয়ার 2 দিন পরে উনি মারা গেলেন। রিপোর্টও আমরা জানতে পারলাম না কী হয়েছে। এরপর 1 মাস পর রিপোর্টটা এলো, সেটাও আমি জানি না যে রিপোর্টটা এসছে, কী রিপোর্ট জানি না। রিপোর্টটা আমার এসছে কি SSKM হসপিটালেই এসছে। এরপর আমার বৌদিকে ডাকা হয়েছে, যেহেতু বৌদি ওখানকার স্টাফ। ঘরের মধ্যে কানাঘুষা এই ওকে বলছে ওকে বলছে, আমাকে কেউ কিছু বলছে না। তারও তাতে এবার না, যখন মারা গেল 97-এ 27শে সেপ্টেম্বর মারা গেল, বাড়ির লোকটা, আমি চোখের সামনে দেখছি হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তো আমি বলছি এরকম হচ্ছে কেন, গা দিয়ে এত জল বেরোচ্ছে কেন, এগুলো আমি প্রশ্ন করছি। তো একটা ডাক্তারবাবু এসে বললেন যে অবস্থাটা খুব একটা ভালো না। ওনার মা, মানে আমার শাশুড়ি মা যিনি আছেন, উনি গা পরিষ্কার করছে, মুছছেন। কী হয়েছে এরকম, আমি শুধু বললাম তুমি চলে যাও মা, তুমি আমার মার কাছে চলে যাও, তো ডাক্তারবাবুরা আসবেন দেখবে, তুমি চলে যাও। আচ্ছা কেন, আমি চাই না চলে যাও না, কেন একটা ডাক্তারবাবু বলে দিয়েছেন যে অবস্থা ভালো না। আমি ওই পিজি হসপিটাল থেকে দৌড়েছি, ওই ওপর থেকে একদম দৌড়াতে মেন্টাল হসপিটাল কিছুটা অতটা এসেছি। এসে আমার বৌদিকে বললাম, বৌদি আমার মনে হয় বিবাস বাঁচবে না, তুমি দেখো গিয়ে তো। বলে আমি যে ওখান থেকে হেঁটে কীভাবে বাড়িতে এসেছি নিজে জানি না, আমার জ্ঞান ছিল না। যাই হোক, আমার শাশুড়িও জানেন না। তারপরে যখন দেখলাম রাত্রিবেলা বডি এসছে, আমার বাচ্চা কোলে, বাচ্চা জানে, বাচ্চা গাড়ির মধ্যে কাছের মধ্যে মারছে, ও কিছু জানেই না। মেয়ের তখন কত বয়স? 3 বছর। ও কিছু জানেই না। আর তোমাদের কত বছর বিয়ে হয়েছিল তখন? ওই 2 বছর পেরিয়ে গিয়ে 3 বছরের কাছাকাছি ওরকমই হবে। বিয়ে হবার 1 বছর পর মেয়ে হয়েছে, মানে 4 বছর হয়তো হয়েছে। মেয়ে কিছু বোঝেই না, তা মারা গেল। বাড়ির লোক জানতে পেরেছে যে এইচআইভিতে মারা গেছে। আমিও সবাই বলছি, তখন তো এইচআইভি বলতো না, এইডসে মারা গেছে। এইচআইভি কথাটা কেউ বলতোই না, এইডস হয়েছে মারা গেছে। তো তখন হয়তো আমাকে বলেছিল টেস্ট করতে, আমি এটা জানি না। বাড়ির লোক আমাকে, বৌদি এত ভয়ে বলেনি যে আমি শোক পাবো, যেহেতু নার্সিং স্টাফ। এরকম করে 1টা মাস কেটে গেল। হসপিটাল থেকে হয়তো বলেছিল টেস্ট করতে। বৌদি অনেক পরে আমাকে বললো তুমি একটা টেস্ট করো। তখন কিন্তু কেউ টেস্ট করতো না, কোনো সরকারি হসপিটালে টেস্ট করতো না, একমাত্র স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে টেস্ট হতো। তো আমি 1 মাস পরে বললাম, আমার বাবা বৌদি কথা বললেন, যেহেতু আমি ছোটো, আমাকে এত কিছু ইনভলভ করতো না। এই বললো যে তোমাকে একটা টেস্ট করতে হবে। হ্যাঁ করাবো। তো একটা প্রাইভেট জায়গায় সেখানে আমার টেস্টটা হলো। তা আমি বাবাকে বলছি কবে রিপোর্ট দেবে, আমার রিপোর্টটা জানতে হবে। রিপোর্ট কিছুতে দেয় না। 3 বার গেছি রিপোর্ট আনতে, কিছুতে আমাকে রিপোর্ট দিচ্ছে না। 4বার গেলাম, আমাকে রিপোর্টটা দিন, আমি কেমন আছি আমি জানবো। বললেন না আপনার রিপোর্ট ভালো আছে। মাকে বললাম, মা আমার কি টেস্ট হয়েছিল, আমার রিপোর্ট ভালো। আমাকে কিন্তু লিখিত কিছু দেননি ওনারা, প্রাইভেট রিপোর্ট হলেও তো দেবে, কিছু দেয়নি। 1997 থেকে 2005 হয়ে গেল, 2002, 5 বছর কাটলো। এবার আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করতাম। পড়াশোনা আবার শুরু করবো ভাবলাম, কিন্তু যেহেতু আমার মেয়ে পড়াশোনা চালাতে হবে, আমাকে চাকরি করতে হবে। তো একটা প্রাইভেট সংস্থায় আমি চাকরি করছি। হঠাৎ 2002-এ আমি হঠাৎ অসুস্থ হই। এই 5 বছর আমার কিচ্ছু হয়নি। আমি খেলাধুলা করছি, বন্ধু বান্ধবদের রয়েছি, মেয়েকে আদর করছি। যে মেয়েকে আমার সঙ্গে খুব টাচ তা নয়, আমার মা, আমার দিদি, আমার দাদা, ওরাই কিন্তু ওকে মানুষ করছে। আমার সাথে বেশি ঘেঁষে যাই না, মেয়েও আমার কাছে বেশি আসতো না, আমিও মেয়েকে বেশি গা করতাম। এই খেলাধুলা মনটাই আমার বেশি ছিল।
2002-এ আমি যে অফিসে কাজ করতাম, সবাই মিলে ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদে। সেখানে যাওয়ার পর হঠাৎ আমার কাশি শুরু হলো, জ্বর হলো, আস্তে আস্তে কমে গেল। আবার ঠিক 7-8 দিন পরে আবার দেখলাম কাশিটা এমন শুরু হলো, কাশিটা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। খাওয়া বন্ধ হয়ে গেলে এমন টোটালি আমার মেয়েকে আমি ভুলে গেলাম, বাড়ির লোকদের পুরো ভুলে গেলাম। মানে চিনতে পারছিলেন না না, কাউকে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহের মতো হতে চলো খাওয়া দাওয়া বন্ধ। বাড়ির লোক নাকি, আমি পরে শুনলাম, খুব চেষ্টা করেছে খাওয়াবার, কেউ খাওয়াতে পারেনি। পুরো উন্মাদ হয়ে গেলাম লাস্টে। আমার বাবার মাথায় এটা ছিল, বাবা বৌদির মাথায় এটা ছিল যে আমার হাজব্যান্ডের এই রোগটা হয়েছিল, HIV হয়েছিল, সেই কারণে কি কিছু হচ্ছে। তো আমি অসুস্থ হবার কিছুদিন আগে যখন আমার একটু জ্ঞান ছিল, SSK আমি অনেকবার গেছি আমার মা আর আমি, যে আমার হাজব্যান্ড এই রোগে মারা গেছে, আমাকে টেস্টটা করানো হোক। HIV নাম শুনেই আর কেউ নাম মানে আমাকে ধরতে চাইছে না বা টেস্ট করাতে চাইছে না। হয়তো টেস্টের ব্যবস্থা ছিল না, সেটাও হতে পারে। যেহেতু আমরা যখন বলছি আমরা HIV টেস্ট করাবো, সবাই একটু দূরে দূরে সরে যাচ্ছে, চাইছে না আমি কথা বলি, যার দরুন আমার টেস্টটা হয়নি। 2002-এ যখন খুব অসুস্থ হয়ে গেলাম আমি, তখন আমারই এক কলিগ ছিল, প্রাইভেটে জেনে চাকরি হতো, সে আমার বাড়ির লোককে বলে যে ওকে একবার ট্রপিক্যালে দেখানো। যখন আমাকে ট্রপিক্যালে নিয়ে যাওয়া হয়, আমার নিজের জ্ঞান ছিল না, পুরো উন্মাদ। আমাকে একজন গার্ড দিয়ে রাখতে হতো, যে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ওখানকার যিনি ডাক্তার ছিলেন, ডক্টর SK গুহ, উনি আমার বাড়ির লোককে বলে দিলেন যে শেষ অবস্থায় নিয়ে এসছে, নিয়ে চলে যান। তখন আমার দিদি খুব কান্নাকাটি করে যে ডাক্তারবাবু আপনি জানেন না, ওনার একটা ছোটো বাচ্চা আছে, ওর যদি কিছু হয় না আমরা কেউ বাঁচতে পারবো না, আর ও আমাদের খুব ছোট আদরের বোন। ডাক্তারবাবু বললেন আমরা চেষ্টা করবো, তবে আপনাদের বাড়ির সহযোগিতা বেশি দরকার। এবার বাড়ির লোকও উঠে পড়ে লাগলো, তো ভর্তি করানো হলো। ওখানে HIV টেস্ট হলো, ব্লাড টেস্ট আমার HIV ধরা পড়ে। বাড়ির লোক খুব ভেঙে পড়লো, তাহলে একেও কি হারাবো, তাহলে বাচ্চাটার কী হবে। বাবা বলে তুমি বেঁচে থাকো, বাচ্চাটার জন্য তুমি বেঁচে থাকতে পারো, কিছু চিন্তা করো না। তা আমার তো তখন জ্ঞানই নেই। যাই হোক, টেস্টে পজিটিভ ধরা পড়লো, সঙ্গে সঙ্গে আমার বাচ্চাকে টেস্ট করা হলো, বাচ্চার ব্লাডে নেগেটিভ এলো, মানে ও সেফ। আমার অবস্থা খুব খারাপ। তারপরে দেখা গেল টিবি হয়ে গেছে। HIV টিবি রিলেটেড সেটা আমি পরে জানতে পারলাম, টিবি হয়ে গেল। তখন ডক্টর গুলো কী করলেন, ট্রপিক্যাল ডিসিশন নিল, ওকে ইমিডিয়েটলি টিবির ওষুধ চালু করো। টিবির ওষুধটা চালু করলো। টিবির ওষুধটা খাওয়ার ঠিক 4-5 দিন পরে, তখন আমি ট্রপিক্যালে ভর্তি। 4-5 দিন পরে দেখলাম আমার একটু জ্ঞানটা ফিরলো, কারণ আমি জ্ঞানটা ফেরার পরে আমি বলছি আমার মেয়ে কোথায়। ফার্স্ট আমি এই কথাটা বলছি, আমার মেয়ে কোথায়। পাগলের মতো বলছি আমার মেয়েকে এনে দাও, মেয়েকে এনে দাও, চিল্লামিল্লি খুব করছি। আমার বাড়ির নাম্বার বলছি, তখন মন নাম্বারটাও বলছি, তখন ভুলে গেছিলাম, ল্যান্ড নাম্বারটা বলছি, আমার বাড়ির নাম্বারেই আমার মেয়ে আছে। তখন ডক্টর SK গুহ বললেন বাড়ির লোককে ও আস্তে আস্তে ভালো হচ্ছে, তবে আসল ওষুধ এখনও চালু করা যায়। এবার যখন আসল ওষুধ প্রচুর টাকা দাম, তো ট্রপিক্যালে যখন আমি ভর্তি হলাম, টিবি মেডিসিন শুরু হলো, এবং তখন আমার CD4 টেস্ট করা হলো। দেখা গেল আমার CD4 24। কত থাকার কথা? সাধারণ মানুষের তো 1000-এর উপরে থাকে, 1200-1300 টাকা, সেখানে আমার 24 শুধু। তো ডাক্তারবাবু বললেন যে ওকে এখন ঠিকমতো খাওয়া দাওয়া করলে আর আসল ওষুধ চালু করতে হবে। এবার আসল ওষুধ যেটা HIV যে ওষুধটা চালু করব, সেটা পয়সা কোথায়, তখন তো সরকার থেকে বিনা পয়সা দিত না। স্টার্টিংয়ে 3000 টাকা দিয়ে স্টার্ট করতে হবে, তারপর আমার ওই ওষুধটা শ্যুট করবে কিনা সেটাও ব্যাপার আছে। যাই হোক, একটা নিয়ম আছে যে টিবির ওষুধ চালু করার পর 15 দিন পরে HIV ওষুধ চালু করতে হয়। আমার বাবা একটা কথাই বললেন যে ওষুধ তো চালু করতেই হবে, যা আছে আমি বিক্রি করে দেবো, মেয়েটাকে আমার বাঁচাতে হবে। বাবা সরকারি চাকরি করতেন। যাই হোক, ওষুধটা স্টার্ট করা হলো, একটু ভালো হলাম, সুস্থ হলাম। তো তখন একটা চিন্তা হলো যে আমার তো এই রোগটা হয়েছে, এবার মেয়েটাকে নিয়ে আমি কী করে বাঁচবো, এইটুকুই ভেবেছি, আর কিছু ভাবিনি। শুরুটা হলো, তারপরে যেটা দুর্যোগটা শুরু হলো আমার আরও পরে। ওষুধ স্টার্ট হয়েছে, ওষুধ খাওয়া শুরু করলাম। এবার চাকরি কী করবো,
চাকরির জায়গা যদি জেনে যায় আমাকে তো রাখবে না। তখন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যিনি বড় ডাক্তার, ডক্টর এসকে গুহ, উনি বললেন ভেঙে পড়ো না, তোমার মতো অনেক মেয়েরা আছে যারা কিনা ওষুধ খেয়ে বেঁচে আছে, সেরকমই একটা জায়গায় তোমাকে আমি পাঠাবো, তুমি দেখলে সেখানে তুমি বুঝতে পারো তোমাকে বাঁচতে ইচ্ছা হবে, তুমি বাঁচার জায়গা আছে। বললেন স্যার আমাদের একটা ঠিকানা দিলেন একটি সংস্থা, সেই সংস্থায় গেলাম। সেই সংস্থাতে গিয়ে দেখলাম, আমি বললাম বাহ, আমার মতো সবাই তো এইচআইভি পজিটিভ, সবাই এত হেসে খেলে আছে। পরে আস্তে আস্তে জানতে পারলাম না, সবাই এইচআইভি পজিটিভ নয়। ওখানে আছে নাইসেডের ডক্টর সমীরণ পান্ডা, উনি হচ্ছে আমাদের কাছে কী বলবো ভগবান। ডক্টর গুহ যেমন, ডক্টর সমীরণ পান্ডা এনারা আছেন। শুধু একটা কথাই বললো, দেখো এইচআইভি আক্রান্ত মানুষরা যারা আক্রান্ত এবং যারা আক্রান্ত নয় তাদের সঙ্গে হাতে হাত মিলে কাজ করলে তোমরা মানসিক জোর খুব পাবে, তুমি এই সংস্থায় কাজ করো। কিন্তু তখন আমাদের কোনো প্রজেক্ট নেই, ওখান থেকে আমরা হাতের কাজ করা শুরু করলাম। ওখান থেকে ট্রেনিং দেওয়া হলো কিছু জুটের জিনিস বানানো, সেগুলো বিক্রি করে যা পয়সা পাবো সেটা দিয়ে আমরা ওষুধ খাবো, এরকম ব্যাপার। তো ওখান থেকেই আমাদের একটা ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং আমরা জুটের জিনিস শিখলাম। সেই জিনিসগুলো আমাদের মেলায় বিক্রি হতো, হস্তশিল্প মেলায় বিক্রি হতো। তারপর ডাক্তারবাবুরা এত ভালো, ডক্টর গুহ স্যার, ডক্টর সমীরণ পান্ডা স্যার, এনারা কী করতেন, বাইরে থেকে যত লোক আসতেন আমাদের জিনিসগুলো দেখাতেন যাতে বিক্রি হয়। প্রচুর ওনারাও হেল্প করেছেন এই জিনিসগুলো বিক্রি করার জন্য। আমরা প্রচুর জিনিস তৈরি করতাম, ম্যাট তৈরি করতাম, পর্দা তৈরি করতাম, টেবিল ম্যাট, ডোর ম্যাট, পুতুল, সব জুটের, প্রচুর মন দিয়ে করতাম। আর তখন এতটাই অসুস্থ কি বলবো, 35 ওজন, CD4 কম, ওষুধ স্টার্ট করার পর গায়ে র্যাশ বেরিয়ে গেল, খেতে পারছি না, তাতেও ট্রেনিং নিচ্ছি যে আমাকে বাঁচতে হবে আমার মেয়েটার জন্য। এইরকম অবস্থায় তুমি যাতায়াত করা, আমার মা সঙ্গে নিয়ে যেত আলিপুর থেকে কেষ্টপুর, মা নিয়ে যেতে নিয়ে আসতেন যে মেয়েটাকে। আমার বাবা একটা কথা বলেছে, তোমাকে বেঁচে থাকতে হবে। তো ওই ট্রেনিংটা নেওয়ার পর হাতের কাজ করতে শুরু করলাম, কিছু পয়সা পেতাম, সেই পয়সা দিয়ে ওষুধ কিনে খেতাম। এরকম করতে করতে 2004-এ পশ্চিমবঙ্গ রাজ্য এইডস নিয়ন্ত্রণ দপ্তর, যেটা তারা একটা প্রজেক্ট দেয়, যে সংস্থায় আমি ছিলাম স্পর্শ, সেই প্রজেক্টটা আমরা পাই। সেই প্রজেক্টে কাজে ঢুকে গেলাম। সেখানে আমার কাজ ছিল যে পজিটিভ মানুষদের কাছে পৌঁছাতে হবে, যারা আমার মতো এইচআইভিতে আক্রান্ত আছে তারা ভয়ে বেরোচ্ছে না, সেসব জায়গায় আমাকে পৌঁছাতে হবে। তার আগে মিডিয়া ফেস দেখলাম যে ওষুধকে আমি যখন ভালো আছি, সুস্থ আছি, মিডিয়া ফেস কেন করবো না, মিডিয়া ফেস শুরু করে দিলাম। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যত প্রোগ্রাম হতো এইচআইভি এর সামনে গিয়ে দাঁড়াতাম, আমি বাঁচছি ওষুধ খেয়ে, তোমরা বাঁচো। অনেক মিডিয়া ফেস করলাম। নাইসের থেকে আমার এইডস বাজ বলে একটা বই বেরিয়ে গেল, সারা বিশ্বে আমার নামে ছবি দিয়ে ক্যালেন্ডার বেরালো যে সাহসিকতার সঙ্গে লড়ছে, আপনারা দেখুন। তো শুরু করলাম কাজ শুরু করতাম, যেখানে যেখানে এইচআইভি আক্রান্ত মানুষদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে সেই জায়গাগুলো পৌঁছে যেতাম, তাদেরকে সেখান দিয়ে তুলে নিয়ে এসে কোথায় ভর্তি করলে সে সুস্থ হবে এগুলো শুরু করলাম। পয়সা পেতাম কম, কিন্তু মনের জোরটা পেতাম যে আমার মতো তারা বাঁচো। এইভাবে চলছিল। কিন্তু আবার একটা দুর্যোগ নেমে আসে আমার ফ্যামিলি থেকে, আমারই বাড়ির লোক, যে কোনো কারণে সে চাইছিল আমি এখান দিয়ে বেরিয়ে যাই। মানে তোমার বাপের বাড়িরই হয়তো মা বাবা দাদা দিদি করেনি, ফ্যামিলিরই কেউ করেছে। সে চাইতো না আমি ওখানে থাকি, যেহেতু বাবা আমাকে এত ভালোবাসে, সে চেয়েছিল আমি চলে যাক। সেটা আমি যাইনি বলেই সে পুরো এলাকায় জানিয়ে দিল ওর এইডস আছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও, মানে প্রতিটা জায়গায়। এবার এলাকার লোকেরা ডাইরেক্ট কিছু না বললেও আমাদেরকে বাঁকা চোখে তাকাতো, এই ও আসছে সরে যা, এরকম একটা ভাব ছিল। আমার বাচ্চাটা খেলতো, হঠাৎ বাচ্চার সঙ্গে সবাই খেলতে দেওয়া, মিশতে দেওয়া বন্ধ করে দিল। আমার বাচ্চা থেকে যদি ওদের হয়ে যায়, ওদের বাচ্চা, খুব কষ্ট পেতাম। এরকম করতে করতে আমি তখন একদিন ঠিকই করলাম, বাবা একটা কথা বলেছে, তুমি পুলিশের ঘরে মেয়ে, তোমাকে লড়তে হবে, তুমি লড়ো, তুমি দেখিয়ে দাও।
তখন থেকে আমি ঠিক করলাম আমাকে বাঁচতে হবে। প্রজেক্টের কাজটা শুরু করলাম, কাজ শুরু করলাম, ওষুধ খাচ্ছি, ওই কাজ শুরু করলাম, করতে 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 অনেকটা সুস্থ হলাম। তখন আমি এলাকার লোকের সাথেও চ্যালেঞ্জ নিলাম যে আমি বাঁচবো, আমি বেঁচে দেখাবো। ওষুধ তো খাচ্ছি, আমার সঙ্গে ডাক্তারবাবুরা আছেন, যারা মেন তারাই তো আমার সঙ্গে আছে, লড়তে হবে আমাকে। যাই হোক, এরকম শুরু করতে করতে একটা সময় মনে এলো আমার মেয়ে যে স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল থেকে যদি তাড়িয়ে দেয়, কেন সবাইকে তো জানিয়ে দিচ্ছে। তখন আমি যে সংস্থা আছে ওখানে দেখলাম মেদিনীপুরে বাচ্চাদের স্কুল থেকে বার করে দিচ্ছে। একটা পুকুরে কোনো পজিটিভ মানুষ স্নান করলে সেই পুকুরে কাউকে নামতে দিচ্ছে না। সেসব জায়গায় পৌঁছে গেলাম, কীভাবে লড়তে হবে সেই স্কুলগুলোতে পৌঁছে গেলাম। বাচ্চাকে পড়তে দেওয়ার অধিকার আছে, লড়ে জিতলাম বাচ্চাগুলোকে। এবং পুকুরে স্নান করা, যারা এইচআইভিতে আক্রান্ত তারাও স্নান করছে, আর যারা আক্রান্ত না তারাও স্নান করছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে এলাকার লোককে যে এই রোগ এইভাবে ছড়ায় না। তারপর হাওড়া ডিস্ট্রিক্টে 2 বছর আমাকে পাঠিয়ে দেওয়া হলো সিনিয়র হিসাবে। হাওড়া ডিস্ট্রিক্টে ভয়াবহ অবস্থা, মেদিনীপুরে আরও অবস্থা খারাপ। সেই সব জায়গায় পৌঁছে গেলাম, গিয়ে ওখানে সমানে কাজ করতে শুরু করলাম। স্যাক্স থেকে, স্বাস্থ্যভবন থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হলো চণ্ডীগড়, তারপরে গেলাম কর্ণাটক। ওখানে লোকেরা কীভাবে কাজ করছে সেগুলো শেখার জন্যে শিখে এলাম। এসে এখানে কাজ শুরু করলাম। এই কাজ আমাকে করতে হবে, দাপিয়ে কাজ শুরু করলাম। রাত দেখতাম না, দিন দেখতাম। যখন কোনো হসপিটালে পজিটিভ মানুষ ধরা পড়েছে, তাকে অপারেশন করছে না, রাত্রি 10টা হোক চলে যাচ্ছে। কেন অপারেশন হবে না? অপারেশন করতে হবে। কিট নেই, পজিটিভ মায়ের বাচ্চা হবে, কিট নেই, এখানে হবে না। রাত্রি 10টা, 10:30 বাজে স্বাস্থ্যভবনে ফোন করছি, যাদের নাম্বার আছে, এই বাচ্চা হতে দিচ্ছে না কেন? সেই পজিটিভ মা। এই বাচ্চা তো এখানেই হবে, আমি অন্য হসপিটালে নেবো না, এখানেই হবে, আমি শুরু করবো এখান থেকে। লড়লাম, বাচ্চা হলো ওখানে। এমন হসপিটাল আছে যেখানে মায়ের বাচ্চা হচ্ছে, পজিটিভ মায়ের কপালে স্টিকার মেরে দিয়েছি এইচআইভি পজিটিভ বলে, ফটো তুলে নিয়েছি। আমার সাথে নার্সিং স্টাফেদের সঙ্গে ধস্তাধস্তি, কেন ফটো তুলছি? না, এটাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, দেখাতে হবে না? বেঙ্গলে এই অবস্থা হচ্ছে, আমরা লড়ছি পজিটিভ মানুষরা, আর আপনারা এইভাবে লিখছেন। হ্যাঁ, এক শ্রেণী মানুষ আমাদের সাপোর্ট করছেন, এক শ্রেণী মানুষ আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। এইভাবে তো আমরা বাঁচতে পারবো না। আর শুধু আমি একা নয়, লক্ষ লক্ষ মানুষ, তারা ভয় বেরোচ্ছে না আপনাদের এই ব্যবহারের জন্যে। লড়াই শুরু করলাম। 13টা বছর আমি ফিল্ডে ছিলাম, যেখানে যত ঝামেলা হয় সেখানে পৌঁছে যেতাম। মেয়েটাও আস্তে আস্তে বড়ো হলো, মেয়ে স্কুল লাইফ শেষ করলো, কলেজে গেল। এবার ভাবছি কলেজেও যদি আমার, ততক্ষণ আমি তৈরি হয়ে গেছি, ঠিক আছে আমি লড়বো। মেয়েও আস্তে আস্তে বুঝতে পারলো, মেয়েকেও আস্তে আস্তে বলতে শুরু করলাম। মেয়েকে যখন টেস্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাও রেখে দিয়েছি। বড় হয়ে কোনোদিন আমার দিকে আঙুল তুলতে পারবে না যে তোমার থেকে আমার হয়েছে, তখন সে নেগেটিভ ছিল বলে। যাই হোক, সেটা পরে পজিটিভ হতে পারে, নেগেটিভ পজিটিভের কথা এখানে না। তা মানুষ হিসাবে বলছি, অনেক লড়াই করেছি, অনেক আন্দোলন করেছি। 2017-তে আমি এসএসকেএম হসপিটালে ইয়াটি সেন্টারে একটা পোস্ট বেরোয়, যেখানে পজিটিভ মানুষের কোঅর্ডিনেশনে, মানে এআরটি কোঅর্ডিনেটর দরকার। সেখানে আমি অ্যাপ্লাই করি, ওখানেই ফার্স্ট হই, সবার মধ্যে দিয়ে আমি সেরা বেরোই, চান্স পেয়ে গেলাম 2017-এ। 2017 থেকে আমি এসএসকেএম হসপিটালে ইআরটি কেয়ার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সেখানে আমি একটা স্যাক্সের প্রজেক্টে ন্যাকেওর, তো সেখানে কিন্তু আমি থেমে নেই, এখনও সমানে লড়ে যাচ্ছি। এবং পজিটিভ মানুষের সাথে এখন অনেক উন্নত, অনেকে অনেক অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমাদের সঙ্গে যারা নেগেটিভ পার্সন আছে, এই পিয়ালিদিদের মতন লোকেরা, আরও সবাই লোকেরা যারা আছে, তারা সাধারণ মানুষ আমাদের অনেক হেল্প করেছেন। আমরা বলবো না যে সাধারণ মানুষ যারা এইচআইভি নেগেটিভ তারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, হয়তো না জানার কারণেই করেছে, কিন্তু ওনারা যদি হেল্প না করতো আমরা কিন্তু এতটা এগোতে পারতাম না, তাই না? এগিয়েছে অনেকে, অনেক সবার মধ্যে দিয়ে আছে, কিছু মানুষ আছে আমাদের খারাপ চোখে দেখে, এখনও সেটা আছে, অনেকে ভালো চোখেও দেখে, কিন্তু আমরা লড়াই চালিয়ে গেছি, চালিয়ে এসেছি এবং চলছে, এবং আগামীকাল চলবেও, আমি এটা জানি। লড়তেই থাকবো। এটা দেখেছি আমার মতো অনেকে বেরিয়ে এসছে, অনেকে যারা এখন আসে আমার কাছে, যেহেতু আমি পজিটিভ হিসেবে কাজ করি, সবাই জানে। আমি বলি প্রথমে, সবাই যখন ভেঙে পড়ে এসে যে আমার এই রোগটা হয়েছে আর বাঁচবো না, আমি নিজেকে উদাহরণ দিয়ে,
দেখো 2002 থেকে আমি ওষুধ খাচ্ছি। আমি যদি বাঁচতে পারি তোমরা বাঁচবে না? তোমাদের CD4 কত ভালো, 500, 600, 700, আর আমার ছিল 24। এখন কত তোমার? এখন 700-র ওপর আছে। আচ্ছা, এখনো তুমি নিয়মিত ওষুধ খাও? হ্যাঁ, ওষুধটা বন্ধ করা যাবে না। ওটা সারা জীবন চলবে? হ্যাঁ, সারা জীবন আচ্ছা রিনা, একটা কথা বোঝাও আমাদের যে HIV নিয়ে তো আমাদের অনেক ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো কি তুমি একটু আমাদের বুঝিয়ে বলতে পারবে যে কি কি ধারণা মানুষের মধ্যে আছে যেগুলো আসলে সত্যি নয়, ভুল ধারণা এগুলো? যেটা হলো, অনেকেই ভাবেন কি HIV কথাটা খুব কম লোকই জানে, এইডসটাই জানে। হ্যাঁ, ওর এইডস হয়েছে, বাবা ওর সঙ্গে থাকবো না, ওর পাশে যাবো না, ওর হাতে খাবো না, ওর জামা কাপড় পরবো না। বাড়ির লোকও এটা অনেকেই করে। একসাথে থাকলে যদি আমার হয়ে যায়, আমার অন্য ছেলে মেয়েদের হয়ে যায়, আশেপাশে সবার। তোমার বাড়ির লোক কখনো এরকম ভয় পেয়েছে তোমাকে নিয়ে? আমার বাড়ির লোক ভয় পায়নি, আমার বাড়ির লোক ভয় পায়নি, কিন্তু কেউ একজন মদত দিয়েছিল, আমার ফ্যামিলির মধ্যে কেউ একজন মদত দিয়েছিল, ওর থেকে এটা হতে পারে, এবং তার মধ্যে ধারণাটা ছিল। সে কিন্তু সব জানে, সে মেডিকেল লাইনের লোক। হ্যাঁ, তো এটা অনেকেরই আছে ধারণা, কিন্তু অনেকেই যখন এখন নতুন নতুন পেশেন্ট আসছে তাদের বাড়ির লোক বলছে যে এটা ছোঁয়াচে রোগ, ওকে আমরা কোথাও আপনারা সেন্টারে দিয়ে দিন, ওখানে থাক। আমরা বোঝাই যে এখানে যারা আছে সবাই তো আর HIV পজিটিভ না, যারা ডিউটি করছেন, ডাক্তারবাবুরা আছেন, তারা তো নয়। তো আমরা তো তাদের সাথে কাজ করছি। HIVটা এইভাবে ছড়ায় না, যে 4টি রুট ছড়ায় সেই 4টি রুট আমরা বুঝিয়ে দিচ্ছি। এইভাবে থাকলে HIV, এটাও আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমি পজিটিভ, HIV পজিটিভ হয়েছে বলে আমার থেকে আরও 5 জনের লোক, সেটা যেমন হবে না, সেটাও আমি যেমন আমরা শেখাই যে আমাদের নিজেদের রয়েছে, নিজেদের মধ্যে থাক, নিজেরা এইভাবে থাকবে, লাইফস্টাইলটা এরকম রাখবে যাতে আমাদের থেকে আর কারো না হয়। এমন হসপিটালে কোথাও ভর্তি হলে, আমি নিজেই অনেকবার ভর্তি হয়েছি, আমার ডেঙ্গু হয়েছিল, অনেক কারণে ভর্তি হয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা গ্লাভস পরুন। রক্ত আমরা যখন 6 মাস ছাড়া ছাড়া আমাদের টেস্ট, আমি কিন্তু বলি গ্লাভস পরুন। আমি ভাবি না, এটাই ভাবি আমি পজিটিভ, তো আমি আমার কাছে, আমি তো কারোর কাছে যাচ্ছি না, কারো সংসার নষ্ট করছি না, বা আমার থেকে কাউকে তো ছড়াচ্ছে না, আর ওইভাবে ছড়াই না। আমি জানি কীভাবে ছড়াই বা কীভাবে ছড়ায় না। আমি যখন রক্ত দিতে যাই, আমি ল্যাব যারা আছে, ল্যাবে যারা আছে তাদের বলি গ্লাভস পরো। না দিদি এরম ভাবে না, গ্লাভস পরো। ভর্তি থাকছি যখন রক্ত দিচ্ছে, আমি বলছি আপনি গ্লাভস পরুন। রক্ত টানতে এসেছেন যে গ্লাভস পরুন, নাহলে আমি রক্ত দেবো না। না কিছু হবে না, না না, আমি নিজে HIV পজিটিভ, আমি চাই না আমার থেকে কারো রোগ। আমি সবসময় আমি নিজে এটা করি, এবং যারা HIVতে আক্রান্ত আমি তাদেরও শেখাই যে তুমি যারা নেগেটিভ পার্সেন্ট তাদের থেকে যেমন ভালো আশা করছো, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমাকেও সেটা করতে হবে। তোমার থেকে যেন আরও 5টা লোকের না ছড়ায়, তোমাকেও মেনে চলতে হবে। তুমি দুমদাম যেখানে সেখানে রক্ত দেবে না। তুমি যেখানে যেখানে তুমি কিছু টেস্ট করতে গেলে তুমি বলবে পজিটিভ, HIV পজিটিভ, তোমাকে আওয়াজ করে বলতে হবে তা না, তাকে সাবধান করো যাতে তোমার থেকে না ছড়ায়। এটা আমাদের মেনে চলতে হবে, কারণ আমরা চাইবো দেশ থেকে HIV মুক্ত হোক, সেটাই তো আমাদের অঙ্গীকার। যারা বোঝে না তাদেরকে আমাদের আরও বোঝাতে হবে। আমরা এখনও বোঝাচ্ছি, প্রতিটা দিন 100-150 পেশেন্ট তো হচ্ছে, তাদেরকে মানে এমনভাবে বোঝায়, অনেকে বোঝে না, যারা শিক্ষিত তারা বোঝে। রিনা, এখন তুমি কেমন আছো? এখন তোমার শরীর কেমন আছে? এখন আমি আগের থেকে অনেক ভালো আছি, কাজ করছি। আমার মতো যারা HIVতে আক্রান্ত তাদের পরিষেবা দিচ্ছি, এইগুলো আমার এখন কাজ। তুমি তো বহু বছর হলো কাজ করছো। হ্যাঁ, 2004 থেকে কাজ করছি। 2004 থেকে 2025, তো একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে তুমি কোনো চেঞ্জ দেখেছো, মানে মানুষের মানসিকতায়? মানে শুধু যে HIV পেশেন্ট তা নয়, তাদের আশেপাশে যারা রয়েছে। হ্যাঁ, আগে 2004-এ 3-4-এ যেটা দেখেছি ভয়াবহ অবস্থাটা, সেটা এখন অনেক চেঞ্জ। এখন মানুষ জানছে, কেন প্রচুর অ্যাওয়ারনেস হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, তার ফলে মানুষ অনেক জেনেছে, বুঝেছে। কিছু কিছু জায়গা একেবারে তো নির্ভুল, সব জায়গায় সব কিছু হয় না, কিছু কিছু জায়গায় ভুল ধারণা আছে। তো যখন আমরা জানতে পারি কোনো পেশেন্ট এসে বলছে, আমি শুরুতে যখন কেউ HIV ইনফেক্টেড হলো, যখন আমাদের কাছে আসে হসপিটালে, ERT সেন্টারে, তার সাথে যখন আমরা কথা বলি, সে সবথেকে উদাহরণ ভালো হয় যখন সে যখন ভেঙে পড়ে, আমি তাকে বলি আমি নিজে একজন HIV ইনফেক্টেড, এত বছর ধরে ওষুধ খাচ্ছি, ভালো আছি, তোমার যা কিছু অসুবিধা হবে তুমি আমাকে জানাবে। সে কিন্তু বলে তার সাথে কে খারাপ ব্যবহার করছে, আশেপাশে করছে না কর্মস্থলে করছে না চিকিৎসা ক্ষেত্রে করছে, সে কিন্তু সেগুলো বলে।
তখন আমি তাকে একটাই কথা বলি, তুমি নিজে ঝগড়া করবে না, তারা না জানার কারণেই করছে, তুমি আমাদের জানাবে। ফ্যামিলির মধ্যেও হয়, কর্মক্ষেত্রে অনেকেই হয়েছে যে এইচআইভি জানার পর ছাড়িয়ে দিয়েছে। তো সেই সব জায়গাগুলো আমরা পৌঁছেছি এবং সেখানে বুঝিয়েছি এইভাবে এইচআইভি ছড়ায় না। প্রচুর অ্যাওয়ারনেস করেছি আমরা, এমনও জায়গা নেই যেখানে আমরা যাইনি, প্রচুর প্রচার করেছি। এখন মানুষ অনেক বোঝে, অনেক চেঞ্জ হয়েছে, উন্নতি হচ্ছে। রিনা, তুমি যে কাজ এখন করো সেই কাজটা কি অ্যাকচুয়ালি, সেটা একটু বুঝিয়ে বলো আমাদের। অ্যাকচুয়ালি আমি যেখানে ইআরটি সেন্টার, বারবার আপনাকে বলছি, এসএসকেএম হসপিটাল এখন বিভিন্ন জায়গায় ইআরটি সেন্টার খুলেছে। পজিটিভ এআরটি, অ্যান্টি রেট্রোথেরাপি, যেটা কিনা পজিটিভ মানুষদের জন্য, এইচআইভি আক্রান্ত মানুষদের জন্য, যেখানে ওষুধ দেওয়া হচ্ছে, ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে এইচআইভি পেশেন্টদেরকে। সেটাই হচ্ছে ইআরটি সেন্টার। তুমি সেখানকার কোঅর্ডিনেটর, কেয়ার কোঅর্ডিনেটর। পজিটিভ মানুষদের জন্যই মূলত আমার কাজ, যেখানে যারা এইচআইভিতে আক্রান্ত হচ্ছে, আইসিটিসি থেকে যখন সে ডিটেক্টেড হচ্ছে, এবার কোন এলাকা অনুযায়ী সেই পেশেন্টকে বলে দেওয়া হচ্ছে তোমার বাঙুর হলে বাঙুর এলাকা, টালিগঞ্জ হলে ওই এলাকায়, এসএসকেএম এরিয়া হলে এরিয়া অনুযায়ী করা হয়েছে ইআরটি সেন্টার, যেন প্রতিটা মানুষ যেন চিকিৎসা পরিষেবা ভালো পায় এবং ডিস্টেন্সটা তার বাড়ির কাছাকাছি হয়, ওষুধ নিতে যাতে সুবিধা হয়। ডিস্টেন্সটা কাছাকাছি করা হয়েছে কারণ অনেক সময় অনেকে অসুস্থ থাকে, তো সবসময় আসতে পারে না, সেই জন্য হচ্ছে নিয়ারেস্ট ইআরটি সেন্টার, কাছাকাছি তোমার বাড়ির কাছাকাছি ইআরটি সেন্টারে যাও। তো এইখানে আমাদের অনেকগুলো ইআরটি সেন্টার খোলা হয়েছে, সেসব জায়গা তারা পৌঁছাচ্ছে। ইআরটি সেন্টারে যখন তারা আসে, মানসিকভাবে ভেঙেই আসে, তাদেরকে বোঝানো হয় এবং যত টেস্ট আছে সব কিছু টেস্ট ফ্রিতেই হচ্ছে, হসপিটাল থেকেই ফ্রিতে হচ্ছে এবং দেখে নেওয়া হচ্ছে যে ডাক্তারবাবুদের পার্ট, যে টিবি আছে কি না, টিবি থাকলে এইচআইভি টিবি রিলেটেড, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এইচআইভি থেকে টিবিও আছে, তো সেই ক্ষেত্রে টিবির ওষুধ আগে স্টার্ট করে দেওয়া হয়, তার 15 দিন পরে ইআরটি স্টার্ট করা হয়। তো এইগুলো সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হচ্ছে, সেই ওষুধ পাওয়া যায়। এখানে আমাদের যেটা দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, এক হচ্ছে যে এইচআইভির যে স্ক্রিনিংটা বা টেস্ট, যেগুলো ইনভেস্টিগেশন যেগুলো হয়, সেগুলো সব বিনা পয়সায় হয় এবং ওষুধ যে দেওয়া হয় সেগুলোও বিনা পয়সায় দেওয়া হয় এবং তাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়। সে মানসিকভাবে ভেঙে পড়ছে, তাকে যখন এলাকার লোক বা কর্মস্থলে তার সাথে খারাপ ব্যবহার করছে, সেইগুলো আমাদের জানালে আমরা কী করছি, যারা পজিটিভ নেটওয়ার্ক আছে যারা পজিটিভ মানুষ হেল্প করার জন্যে, সেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকেই করা হয়েছে। তারা নেটওয়ার্ক যেগুলো আছে, পজিটিভ নেটওয়ার্ক এরকম আছে, তাদেরকে আমরা ইনফরমেশনগুলো দিয়ে লিখিতভাবে, যে মেম্বার আমাদের বলছে, যিনি পেশেন্ট বলছেন আমার সাথে খারাপ ব্যবহার হচ্ছে, তো সেই কাছাকাছি ওনার ইআরটির যিনি এইচআইভি ইনফেক্টেড তিনি কোন এলাকায় থাকেন, তার এলাকায় কোন নেটওয়ার্ক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি। সেই নেটওয়ার্ক সেই এলাকায় যত লিগাল প্রসেস আছে তারা এগুলো লড়ছে এবং তাদের মেন স্ট্রিমিংয়ে ফিরে আনছেন। তারা এখন সুস্থ আছে, ভালো আছে, ভীষণ ভালো আছে। সবাই যখন বলে দিদি এক একজন এমন আছে, এত অবস্থা খারাপ আসে, তো তাদেরকে প্রথমেই আমরা বলি এইসব কিছু হয়নি, এত চিন্তা করো না। এই যে একটা মানসিক জোর পায়, পরে যখন আমাদের এসে বলে দিদি তোমার জন্য ভালো হয়েছে, দিদি ডাক্তারবাবুর জন্য ভালো হয়েছে, তোমাদের জন্য ভালো হয়েছে, এইটা শুনতে আমাদের এত ভালো লাগে। এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়ার, যে মানুষটা ট্রেচারে এসছে, আজকে দেখো সে, আমি বলি আজকে ট্রেচারে এসছে তো 2 দিন পরে হেঁটে আসবে, নিজে একা আসবে, আর সেটা হচ্ছে, তো তখন ভীষণ ভালো লাগছে। আর এবং তারা চাকরি বাকরিও করছে, কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে আটকালে আমরা সেই সব জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছি। এটা নেটওয়ার্ক করছে, আমরা তাদের সঙ্গে থাকছি। সব এখন স্কুলেও অনেক জায়গায় অনেক প্রবলেম হয়েছে, রিসেন্ট একটা স্কুলেও হয়েছে, সেই জায়গাগুলো আমরা পৌঁছাতে পারছি যে এইচআইভি নিয়ে কোনো স্টিগমা নেই। তো এতেও হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড স্টেতেও বলা হয়েছিল যে চাকরির জায়গা থেকে আটকানো যাবে না, পড়াশোনার জায়গায় আটকানো যাবে না এইচআইভি জনিত কারণে, যেই পেশা আছে তাকে সেই পেশাতেই থাকবে, কেউ এইচআইভি জনিত কারণে তাকে কাকেও বার করে দেওয়া যাবে না। এবং আমার এইচআইভি আছে, আমি আপনাকে বলতে পারবো, আমি অন্যজনকে বলতে, কিন্তু আপনি আরেকজনকে বলতে পারবেন না, সেটা বলাটা উচিতও না, সেটা তো আইনত ফেসে যাবে। সে যদি বলে, আমি যদি বলি আমার নামে ও বলে দিয়েছে, যদি আমাকে প্রমাণ করতে হবে বলেছে কিনা, যদি আমি জানতে পারি, লিগালি প্রসেস আছে সেগুলো, তাতেও তাদের এখন অনেক আইন আছে, এইচআইভি বিল আছে, অ্যাক্ট আছে, অনেক কিছুই আছে। পজিটিভ মানুষদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যেমন পজিটিভ মানুষদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সেমনি আমরা পজিটিভ মানুষদের ট্রেনিং দিই, তোমার থেকেও যেন আরও কারো খারাপ কিছু না হয়, সেটাও আমরা ট্রেনিং দিই। আজ আমার মেয়ে এইচআইভি এইডসের ওপরই রিসার্চের কাজের সঙ্গে যুক্ত। সেও বুঝতে পেরেছে যে আমার মা একটা সময় লড়েছে, আমাকেও লড়তে হবে। মেয়ে কতদূর পড়াশোনা করেছে? মেয়ে ডবল এমএ করেছে, এমএসডাব্লিউ করে নিয়েছে, সেটাতেও বেরিয়ে গেছে।
অন্য অন্য জিনিসও শিখছে, তার সঙ্গে এইচআইভি ফিল্ডের সঙ্গে যুক্ত আছে। তোমার কথা শুনে অনেক উদ্বুদ্ধ হলাম রিনা, অনেক মনের জোর পেলাম। আমরা ছোট ছোট বিষয়ে অনেক ভেঙে পড়ি, খুব সাধারণ সাধারণ বিষয়ে আমরা দুঃখ পাই, যে এই আমার আজকে একটা আইফোন হলো না, আমি ওই চাকরিটা আমার দরকার ছিল আমি পেলাম না, আমি বিদেশে ঘুরতে যেতে পারলাম না, আমার দুটো ভালো শাড়ি হলো না। মানুষের দুঃখের শেষ নেই, কিন্তু আসল দুঃখ কি হতে পারে রিনার গল্প শুনলে, সে গল্প শুনে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন যে দুঃখ কাকে বলে। রিনা, এই গাছ যেমন আমাদেরকে আশা যোগায় যে সব কিছু যা কলুষিত আছে সব শেষ করে দিয়ে সবুজে ভরে যাবে পরিবেশ, তুমিও আমাদের সেই আশা জুগিয়েছো। এই জন্যই গাছ তোমার জন্য রিনা। থ্যাংক ইউ। রিনার জীবনের গল্পটা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেকখানি। জীবনে ছোট ছোট দুঃখ নিয়ে ভেঙে পড়লে চলবে না, কারণ জীবনে বড় যে দুঃখগুলো আসে সেগুলোকে পেরিয়ে নতুন করে বাঁচার যে আশা রিনা আমাদের দেখিয়েছে, সেই আশা আমাদের সঙ্গে থেকে যাবে। আজকের এই পর্ব আমাদের অনেক বেশি করে অনুপ্রাণিত করছে। জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, যত কঠিন দিনই আসুক না কেন, আমরা সেই কঠিন দিন থেকে নিশ্চয়ই আরও অনেক ভালো দিনের দিকে এগিয়ে যেতে পারবো। এইচআইভি নিয়ে আমরা হয়তো আরও কিছু প্রোগ্রাম করব, যেখানে আমরা যে ভুল ধারণাগুলো আছে এইচআইভি সম্পর্কে সেইগুলো নিয়ে কথা বলবো, যাতে সাধারণ মানুষের মধ্যে যে ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে সেগুলো অনেক কমে যায় এবং মানুষের সচেতনতা বাড়ে। আমরা চেষ্টা করব যারা কাজ করছেন কাউন্সিলর হিসেবে বা বিভিন্ন রিসার্চ এবং ট্রেনিং ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা, তাদেরকে নিয়ে আসার এবং এইচআইভি নিয়ে কথা বলার, কারণ এটা আমাদের এই মুহূর্তে আমাদের সমাজে একটা বড় সমস্যা এই জন্যই যে আমাদের এই এইচআইভি সম্পর্কে অনেক অনেক ভুল ধারণা আছে। রিনার জীবন আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো। আমরা অনেক খুশি হয়েছি যে রিনা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এরকম আরও অনেক রিনা আমাদের চারপাশে আছে যাদের কথা আমরা জানি না। আমরা ঘুরে বেড়াই, আমরা তাকিয়ে দেখি জাঁকজমকের দিকে, কোথায় গ্ল্যামার, কোথায় আলো, কিন্তু যারা অন্ধকার থেকে সদর্পে আলোর দিকে এগিয়ে আসছে সেই রকম রিনাদের আমরা কতজন চিনি। আজকে গপ্পসপ্প কিছু গল্প, কিছু মনের কথা সেই আলোর পথযাত্রী রিনাকে আপনাদের সামনে নিয়ে এলো। সেই আলোর খানিকটা আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। নমস্কার।